আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা অনেকেই তোমাদের সামনে টেস্ট পরীক্ষা। তো টেস্ট পরীক্ষা নিয়ে আমাদের লার্নবাড়ি, আমাদের নতুন চ্যানেল, নতুন একাডেমি একটা লার্নবাড়ি, ওই লার্নবাড়ির প্রথম ক্লাস আজকে আমরা শুরু করতে যাচ্ছি। আর প্রথম ক্লাসটাই আমাদের খনিজ সম্পদ জীবাশ্ম বা জৈব যৌগ, তোমরা এটাকে চিনো। ওই চ্যাপ্টারটা দিয়ে আমরা শুরু করব। তো সবার আগে আমি আমার পরিচয় দিয়ে দিই। আমি মোহাম্মদ আব্দুল রহিম পরশ, একাদশ শ্রেণীতে পড়ছি চৌমনি সরকারি সালামেত কলেজে। আচ্ছা, এবার আসো, আমরা যে এই চ্যাপ্টারটা পড়ব, এই যে খনিজ সম্পদ জীবাশ্ম, এই চ্যাপ্টারটা আমরা প্রায় 6 থেকে 7টা লেকচারে মোটামুটি কমপ্লিট করে দিব। তো যেহেতু আমরা এখানে একদম সিকিউ প্লাস এমসিকিউ অল কভার করব, একদম A to Z। তোমার সেহেতু আমরা বইয়ে প্রথম দিকে তোমার এই চ্যাপ্টারে কিছু রিডিং অংশ আছে, ঠিক আছে? ওই রিডিং অংশগুলো আমরা পড়ার চেষ্টা করব, যাতে তোমার এমসিকিউতে তুমি না আটকাও, ঠিক আছে? এই ক্লাসটা করার পরে আজকে প্রথম ক্লাসটা একদম এমসিকিউ রিলেটেডই হবে, আর বেসিক রিলেটেড। তো যাতে তুমি একদম এমসিকিউ প্লাস সিকিউ কিছুতে না আটকাও, এমনভাবে আমরা আমাদের প্লেলিস্টটা সাজাবো। ওকে, এবার আসো, আমাদের প্রথমেই এই চ্যাপ্টারটার নাম খনিজ সম্পদ জীবাশ্ম, যদিও এটাকে আমরা জৈব যৌগ নামে জানি। কি নামে? জৈব যৌগ নামে জানি। দেখো, তাহলে এবার আসো খনিজ সম্পদ জীবাশ্ম। তাহলে প্রথমেই প্রশ্ন জাগে যে জীবাশ্ম কী জিনিস? যেহেতু চ্যাপ্টারের নামই কি জীবাশ্ম, তাহলে জীবাশ্ম কী জিনিস? ওকে, জীবাশ্ম কী জিনিস? দেখো, জীবাশ্ম বলতে আমরা বুঝি ধরো প্রাচীনকালে কোনো একটা বস্তু বা প্রাণী বা মানুষই বলতে পারো, ঠিক আছে? তারা যখন মারা যায়, আমরা তো নর্মালি মাটির নিচে কী দিয়ে দিই? কবর দিয়ে দিই বা পুঁতে ফেলি। তখন হাজার হাজার বছর পরে আমরা ওই মাটির নিচ থেকে তাদের যে অংশগুলো পাই, ধরো একটা তুমি হাড় পাইলে একটা মানুষের অনেক বছর পরে, তাহলে এটাকে আমরা জীবাশ্ম বলতে পারি, ঠিক আছে? এরকম অনেক কিছু পাওয়া যায়। তো ওইগুলোকেই মূলত আমাদের এই চ্যাপ্টারে জীবাশ্ম বলা হয়। ওকে, তাহলে আমি আবার বলি, তোমাদের বইয়ে এমন একটা সংজ্ঞা আছে, দেখো, যে বহু প্রাচীনকালের উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে যে কী পাওয়া যায়, এটা অবশ্যই কোথায় পাবা? তুমি মাটির নিচে পাবা। মাটির নিচে যেই ধ্বংসাবশেষ পাওয়া যায়, ধ্বংসাবশেষ পাওয়া যায়, ওকে, ধ্বংসাবশেষ পাওয়া যায়, এটাই কি তোমার জীবাশ্ম। আশা করি বিষয়টা বুঝেছ। দেখো, তাহলে জীবাশ্ম কী জিনিস বললাম। এবার জীবাশ্ম, তোমাদের বইতে কয়েকটা জীবাশ্ম নিয়ে আলোচনা করা আছে। কি কি? দেখো, প্রথমত প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস নিয়ে আলোচনা করা আছে। প্রাকৃতিক গ্যাস, এরপর কয়লা। কয়লা একটা জীবাশ্ম। আর তোমার পেট্রোলিয়াম নিয়ে আলোচনা আছে বিশদ, এটাও আমরা দেখব। পেট্রোলিয়াম, দেখো, প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং পেট্রোলিয়াম। এখন দেখো, প্রাকৃতিক গ্যাস কী জিনিস এটা তোমরা অনেকেই জানো। আমরা যে গ্যাস ব্যবহার করি বা সিলিন্ডারে কী করি, রান্নাবান্না করার জন্য যে গ্যাস ব্যবহার করি, ওটাই নর্মালি প্রাকৃতিক গ্যাস। ওকে, এখন এখানে যে জিনিসটা প্রথমবার মুখস্থ রাখতে হবে, সেটা এই প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলা কী কী উপাদান থাকে। নর্মালি তোমাকে আমি যদি প্রথমে বলি যে ফর বাংলাদেশের জন্য তোমার পুরোটাই থাকে বেশিরভাগ মিথেন। মিথেন দিয়েই পুরো প্রাকৃতিক গ্যাসটা তৈরি, ঠিক আছে? মিথেন, এটা একটা জৈব যৌগ। মিথেন দিয়ে কি তৈরি? এটা কতটুকু থাকে প্রাকৃতিক গ্যাসে? 99.99%। দেখো, হিউজ পরিমাণ, কিন্তু 99.99% কী থাকে? মিথেন থাকে প্রাকৃতিক গ্যাসে। আর বাকি 0.1% কি অন্যান্য গ্যাস থাকে। তাহলে যদি আমি বলি যে তোমাকে বাংলাদেশের সাপেক্ষে প্রাকৃতিক গ্যাসের প্রধান বা মূল উপাদান কি, তুমি কি বলবা যে মিথেন। ওকে, আর কত পার্সেন্ট থাকে? এটা 99.99%। এখন শুধু তো আমরা বাংলাদেশের ক্ষেত্রে হিসাব করলে চলবে না, তাই না? আমাদেরকে তো অন্যান্য দেশটাও দেখতে হবে। ওকে, অন্যান্য দেশের ক্ষেত্রে কোনটা কী থাকে এগুলো দেখতে হবে না? দেখতে হবে। তাহলে অন্যান্য দেশের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে এই উপাদানটা তোমার, দেখো, আদার্স কান্ট্রি। আমি যদি অন্যান্য কান্ট্রির কথা বলি, আদার্স কান্ট্রি, ফর আদার্স কান্ট্রি কী হবে? দেখো, আমি একদম চার্ট করে লিখে দিই কোনটা কত পার্সেন্ট থাকে। ওকে, আদার্স কান্ট্রির জন্য তোমার মিথেন। প্রথমত মিথেন থাকে 80%। কত পার্সেন্ট? 80%ই তোমার মিথেন থাকে। ওকে, ওইখানে বাংলাদেশে কী ছিল? 99.99% ছিল। এখানেও বেশি, ঠিক আছে, বাট এখানেও কিন্তু সর্বোচ্চ মিথেনই থাকে। 80% তোমার মিথেন, আর 20% অন্যান্য গ্যাস। যেমন তোমার দেখো,
মিথেনের পরে হচ্ছে ইথেন। ইথেন থাকে কয় পার্সেন্ট? ইথেন থাকে 7%। ইথেন থাকে 7%। এরপর হচ্ছে তোমার বিউটেন। বিউটেন বিউটেন কত পার্সেন্ট থাকে দেখো? বিউটেন থাকে হচ্ছে 6%। 6% থাকে বিউটেন। এরপর আইসোবিউটেন থাকে। এগুলো এমসিকিউর জন্য, ঠিক আছে, মনে রাখবা। এই জন্য আমি লিখে দিচ্ছি, কারণ না লিখে দিলে হচ্ছে তোমাদের অনেকের পড়া হবে না। আইসোবিউটেন থাকে 4%, আর পেন্টেন থাকে হচ্ছে কত? লাস্ট হচ্ছে পেন্টেন। এটা হচ্ছে দেখবা আর 3%ই বাকি আছে 100% হওয়ার, ঠিক আছে। এগুলো সবগুলো যোগ করলে তুমি 100%ই পাবা। ওকে, তাহলে দেখো আমরা কি পড়লাম, যে জীবাশ্ম, জীবাশ্মের মধ্যে প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের সাপেক্ষে মিথেন হচ্ছে 99.99%, আর অন্যান্য দেশের ক্ষেত্রে মিথেন 80%, ইথেন 7%, বিউটেন 6%, আইসোবিউটেন 4%, আর পেন্টেন হচ্ছে 3%। ওকে, এবার আসো তোমার এগুলো হচ্ছে এমসিকিউর জন্য তুমি মনে রাখবা। এবার আমি যদি অন্যদিকে যাই, যেমন হচ্ছে তোমার কয়লা, এরপরটা কি? কয়লা। কয়লা নিয়ে তোমাদের বইতে এত আলোচনা নেই, এটা থেকে আসবে ওনার প্রশ্ন, জাস্ট এমনি জানতে পারো যে হচ্ছে কয়লা একটা জীবাশ্ম। ওকে, এটা মনে রাখবা। এবার আসে তোমার পেট্রোলিয়াম। কি আসবো? পেট্রোলিয়ামে দেখো, পেট্রোলিয়াম কি? পেট্রোলিয়াম তোমরা অনেকেই জানো যে হচ্ছে এটা একটা জীবাশ্ম প্রথমত। এখন পেট্রোলিয়াম কী কী জিনিস পড়া লাগবে আমি জাস্ট ওইটাই বলে দিব, এখানে বাড়তি আর কিছু লাগবে না। তোমার হচ্ছে যেটা যেটা ধরে ধরে পড়া লাগবে, না হলে তো তুমি পড়বা না। সবগুলো এখানে হিউজ আলোচনা আছে পেট্রোলিয়াম নিয়ে, সবগুলো পড়ার দরকার নেই। যেটা যেটা পড়া লাগবে ওইটাই বলতেছি। দেখো তোমার পেট্রোলিয়ামে তোমরা যদি হচ্ছে তোমাদের বইয়ে 265 পেজ, ঠিক আছে, আগের বই অনুসারে 265 পেজ যদি তুমি হচ্ছে খোলো, দেখবা যে অনেকগুলো গ্যাস নিয়ে বলা আছে পেট্রোলিয়ামের। যেমন আমি তো কয়েকটা তোমাকে দেখাই। পেট্রোলিয়াম গ্যাস আছে, পেট্রোল আছে, ঠিক আছে, পেট্রোলিয়াম গ্যাস আছে। এরপর হচ্ছে তোমার পেট্রোল গ্যাস, ওকে, পেট্রোল, এগুলো আছে। তো এগুলো তুমি কী কী পড়বা দেখো, আরও অনেকগুলো আছে, আমি লিখছি না, বাট তুমি পড়ে নেবে এই চারটা, ঠিক আছে। তোমার পেট্রোলিয়াম গ্যাসে এখানে কয়েকটা স্ফুটনাঙ্ক দেওয়া আছে, সবগুলোতে কী আছে? স্ফুটনাঙ্কের একটা রেঞ্জ দেওয়া আছে, ওই রেঞ্জটা তুমি মুখস্থ করো এমসিকিউর জন্য। ওকে, এরপর হচ্ছে দেন ওইখানে কার্বন সংখ্যা দেওয়া আছে, যে কোনটার কার্বন সংখ্যা কত থেকে কত পর্যন্ত, ঠিক আছে। কার্বন তো বুঝো তোমরা, কার্বন একটা মৌল না, পর্যায়সারণীতে আশা করি পড়েছো। ওই কার্বনের কি একটা রেঞ্জ দেওয়া আছে ওইখানে, এত কার্বন থেকে এত কার্বন পর্যন্ত পেট্রোলিয়ামের গ্যাসের ক্ষেত্রে। ওকে, এরকম হচ্ছে একটা রেঞ্জ দেওয়া আছে, ওই রেঞ্জগুলো মুখস্থ রাখবে, আর এদের কাজও মুখস্থ রাখবে। দেন এগুলো আর পড়া লাগবে না, জাস্ট এটা রিডিং পড়ে নিবে, এটা তোমরা পারবা আশা করি। আমি এবার হচ্ছে মেইন জৈব যৌগে চলে যাই। এগুলো হচ্ছে তোমার প্রথম দিকে একটু আলোচনা, তোমার এই যে চ্যাপ্টারের শুরুর দিকে, ঠিক আছে। তো এগুলো দেখাই দিলাম তোমরা কী কী পড়তে হবে। এবার দেখো তোমাদের চ্যাপ্টারটার নাম কি? জৈব যৌগ। আমরা জৈব যৌগ নামেই জানি, জৈব যৌগ। এখন প্রথমত জানতে হবে যে জৈব যৌগ কী জিনিস, ঠিক আছে। জৈব যৌগ কী জিনিস? মূলত জৈব যৌগ কাকে বলে আমি সংজ্ঞাটা লিখে দিই। দেখো, হাইড্রোকার্বন এবং এদের জাতকসমূহকে, আমার সাথে লিখো, হাইড্রোকার্বন এবং এদের জাতকসমূহকে জৈব যৌগ বলে। ওকে, এখন দেখো তোমার এখানে কয়টা পয়েন্ট আছে। প্রথম একটা পয়েন্ট হচ্ছে হাইড্রোকার্বন কী জিনিস, এটা তুমি জানো না। আর এটা হচ্ছে জাতক সমূহ কি, মানে হাইড্রোকার্বনের জাতক বা কী, এটা তুমি জানো না। এই দুইটা জিনিস প্রথমে জানতে হবে, দেন হচ্ছে তুমি বুঝবা যে কি জৈব যৌগ আসলে কী জিনিস। ওকে, এখন দেখো তাহলে হাইড্রোকার্বন প্রথমে আসে। হাইড্রোকার্বন মানে হচ্ছে তোমার সেখানে একটা যৌগ থাকবে, ওই যৌগটাতে কি থাকবে? কার্বন থাকবে এবং হাইড্রোজেন থাকবে। তোমরা নিশ্চয়ই জানো যে কার্বন একটা মৌল, হাইড্রোজেন একটা মৌল। পর্যায় সারণীর হচ্ছে 118টা মৌল, দেখছো না তোমরা? একদম যখনই 9-এ উঠছো তখনই হচ্ছে একদম বইয়ের শুরুতেই দেখবে একটা কি আছে, আধুনিক পর্যায় সারণী আছে না, ওইখানে কি আছে? 118টা মৌল আছে। তো কার্বন একটা মৌল, হাইড্রোজেন একটা মৌল। এখন এক বা একাধিক মৌল মিলে যেটা তৈরি করে এটাকে কি বলি আমরা? যৌগ বলি, ঠিক আছে। এক বা একাধিক মৌল যখন যুক্ত হয় তখন ওইটাই কি হয়? যৌগ হয়, ঠিক আছে। ইলেকট্রন দান প্রদান বা অন্যান্য ক্ষেত্রে তারা হচ্ছে কি শেয়ারের মাধ্যমেও কি হতে পারে? যৌগ গঠন করতে পারে। তাহলে এখন কার্বন হাইড্রোজেন মিলে এই যে যৌগগুলো গঠন করবে এগুলাই কি? মেইনলি হাইড্রোকার্বন। এগুলাই কি? হাইড্রোকার্বন। ওকে, তাহলে হাইড্রোকার্বনে কী কী থাকবে দেখো, কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, আমি লিখে দিলাম। ওকে, কার্বন, হাইড্রোজেন। এবার আসো জাতক সমূহ কি। জাতক বলতে নর্মালি আমরা বুঝি যে যেগুলা এদের সাথে যুক্ত হলে কি হবে? হাইড্রোকার্বন বা জৈব যৌগ নির্দেশ করবে। জাতক বলতে মেইনলি হচ্ছে আমরা কি বুঝি? নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, এরপরে হ্যালোজেন থাকতে পারে। ওকে, হ্যালোজেন থাকতে পারে। এখন হ্যালোজেন কোনগুলা? হ্যালোজেন হচ্ছে দেখো, হ্যালোজেনগুলো লিখে দিই, ফ্লোরিন, ব্রোমিন,
আয়োডিন। ওকে, এগুলো হচ্ছে কি তোমার হ্যালোজেন। হ্যালোজেন হ্যালোজেন হচ্ছে তোমার গ্রুপ 17। তোমাদের পর্যায় সারণীর গ্রুপ 17-র এই যে প্রথম 4টা মৌল, এই 4টা মৌলকে মূলত হ্যালোজেন বলা হয়। হ্যালোজেনকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এই 4টা মৌলকেই হ্যালোজেন বলা হয়, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আচ্ছা, আশা করি বোঝা গেছে। তাহলে দেখো হাইড্রোকার্বন কি, কার্বন হাইড্রোজেন থাকবে, আর জাতক বলতে আমরা নাইট্রোজেন, অক্সিজেন, হ্যালোজেন, আপাতত এগুলো কি বুঝছে, ঠিক আছে। যদিও তোমাদের এই চ্যাপ্টারে আমরা হচ্ছে কার্বন হাইড্রোজেন যুক্ত জৈব যৌগ নিয়ে বেশিরভাগ আলোচনা করব, ঠিক আছে। তবুও তোমরা হচ্ছে জৈব যৌগ সংজ্ঞা যদি আসে তাহলে এরকমভাবেই দিবা। ওকে, এই জিনিসগুলো হচ্ছে মনে রাখবা, এটাই আসলে রিয়েল হচ্ছে ডেফিনেশন। আচ্ছা, এটা গেল। তাহলে এবার আমরা আসি হচ্ছে কিছু এমন যৌগ আছে, দেখো এমন অনেকগুলো যৌগ আছে হচ্ছে যেগুলোতে তোমার কার্বন হাইড্রোজেন না থাকলেও সেগুলো জৈব যৌগ। কার্বন কিন্তু মাস্ট থাকতে হবে। একটা জিনিস মনে রাখবা যে জৈব যৌগে মাস্ট কার্বন থাকতে হবে। কেমন দেখো, দেখো এই যে আমি একটা লিখলাম CH4, এটা একটা জৈব যৌগ, মাস্ট কার্বন থাকতে হবে নিশ্চিত, ঠিক আছে। কার্বন না থাকলে কিন্তু এটা জৈব যৌগ হবে না, এটা মনে রাখবা। এখন হাইড্রোজেন না থাকলেও কিন্তু জৈব যৌগ হতে পারে। এই হাইড্রোজেন এটাতে তো কার্বন হাইড্রোজেন দুইটাই আছে, এটা হাইড্রোকার্বন একটা আমরা বলতে পারি। বাট এমনও তো হতে পারে যে হচ্ছে তোমার হাইড্রোজেন নাই বাট সে জৈব যৌগ। একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে CCl4। CCl4 দেখো কার্বন আছে, সি মানে কার্বন, আর এটা কি Cl একটু আগে বুঝেছি, এটা কি, এটা হচ্ছে ক্লোরিন, ঠিক আছে। এটার নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। 4 মানে টেট্রা, ঠিক আছে, 4 মানে কি টেট্রা, আর ক্লোরিন আছে এই জন্য ক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড এটা একটা কি, এটা একটা জৈব যৌগ, কিন্তু এটা একটা জৈব যৌগ, জৈব যৌগ। বাট এটাতে কি হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, বলো হাইড্রোজেন আছে, এখানে জাতক আছে, ক্লোরিন আছে, বাট সে কি হবে, জৈব যৌগ হবে। তাই দেখো হাইড্রোজেন যে থাকতে হবে এরকম কোনো কি নাই, বাধ্যবাধকতা নাই, হাইড্রোজেন থাকাটা ম্যান্ডেটরি না, বাট কার্বন তোমার থাকতেই হবে। কার্বন না থাকলে ওটা জৈব যৌগ হবে না। এখন অনেকগুলো যৌগ আছে, যেমন হচ্ছে তোমার কি কার্বন থাকলেও ওইগুলো আবার জৈব যৌগ না। অনেক স্টুডেন্ট মনে করে কি, ধরো কার্বন থাকলেই এটা জৈব যৌগ। দেখো আমি একটা দুটো লিখি তোমার, দেখো যেমন আমি লিখলাম কার্বন মনোক্সাইড, CO, এটারও কি বলে, কার্বন মনোক্সাইড। ওকে, এটার নাম হচ্ছে কার্বন মনোক্সাইড। এখন এখানে তো কি আছে, কার্বন আছে না, কার্বন আছে, অক্সিজেন আছে। আচ্ছা, অক্সিজেন একটা জাতক, বুঝছি, সমস্যা নেই। কার্বন আছে, অক্সিজেন একটা জাতক আছে, তার মানে কি এটা জৈব যৌগ না, এটা জৈব যৌগ না, ঠিক আছে। কার্বন সবগুলো থাকবে যে, মানে কার্বন থাকলেই যে জৈব যৌগ হবে এরকমও না, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। কারণ এটা জৈব যৌগ না কেন, কারণ হচ্ছে জৈব যৌগের অনেকগুলো কী আছে, বৈশিষ্ট্য আছে, এগুলো হচ্ছে এটা মেনটেন করে না। যেমন আরেকটা যদি আমি লিখি, দেখো তোমাদের বইতেই আছে এগুলা, কার্বন ডাইঅক্সাইড, CO2, এটা তো তোমরা ছোটোবেলা থেকেই জানো। এখন বলো কার্বন ডাইঅক্সাইড কি একটা জৈব যৌগ? এখানে তো কার্বন আছে, তার মানে তো এটা জৈব যৌগ আমি বলতে পারি নাকি? না, এটা বলতে পারি না, এটা জৈব যৌগ জীবনেও হবে না। কারণ এটার হচ্ছে কি, যে বৈশিষ্ট্যগুলো কার্বন ডাইঅক্সাইড যেগুলো জীবন জৈব যৌগের সাথে মিলে না, বুঝছো, এই জন্য এটা জৈব যৌগ বলা যায় না। তাই আমরা দেখবো, এটা খেয়াল রাখবো যে কার্বন থাকলে যে জৈব যৌগ হবে এরকম কোনো কথা নেই। আবার জৈব যৌগ যে হাইড্রোজেন থাকতে হবে এটাও কোনো ম্যান্ডেটরি না, হাইড্রোজেন না থাকলেও জৈব যৌগ হয়, ঠিক আছে। এই মিসকনসেপশনগুলো একটু দূর করে দিলাম তোমাদের। এবার আসি আমরা হাইড্রোকার্বনের প্রকারভেদে, মেইন এবার হচ্ছে পড়াতে চলে যাচ্ছি। কিন্তু দেখো হাইড্রোকার্বন এর প্রকারভেদ লেখো আমার সাথে, হাইড্রোকার্বনের প্রকারভেদ মানে হাইড্রোকার্বন কত প্রকার, কী কী, বা কাইন্ডস অফ হাইড্রোকার্বনও বলতে পারি। ওকে, দেখো হাইড্রোকার্বন নর্মালি হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। আমি 4 টাকায় লিখে দিই তাহলে তোমার জন্য সুবিধা হবে। দেখো হাইড্রোকার্বন নর্মালি 2 প্রকার, একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অ্যালিফেটিক, আরেকটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। একটা অ্যালিফেটিক হাইড্রোকার্বন, আরেকটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখন অ্যালিফেটিক হাইড্রোকার্বন আবার প্রকারভেদ আছে, আবার এটা আবার 2 প্রকার। কী কী বলো তো? একটা হচ্ছে বদ্ধ শিকল, বা আমি এটাকে হচ্ছে ক্লোজ চেইন বলতে পারি। বদ্ধ মানে তো ক্লোজ, শিকল মানে চেইন, তার মানে ক্লোজ চেইন। একটা হচ্ছে মুক্ত শিকল, বা এটাকে আমি ওপেন চেইন বলতে পারি। মুক্ত মানে ওপেন, চেইন মানে শিকল, বুঝছো? তাহলে অ্যালিফেটিক কয় প্রকার? 2 প্রকার, বদ্ধ মুক্ত, বদ্ধ শিকল বা ওপেন চেইন, ক্লোজ চেইন, আর মুক্ত শিকল বা ওপেন চেইন। এখন এরপরে হচ্ছে অ্যারোমেটিক। আচ্ছা, অ্যারোমেটিকে আমি পরে যাচ্ছি। অ্যারোমেটিকে হচ্ছে প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব না, অ্যারোমেটিকের হচ্ছে হওয়ার শর্তগুলো নিয়ে আলোচনা করব। এটাই হচ্ছে মেইনলি পরীক্ষায় আসে।
আচ্ছা এদিকে যাই আবার, দেখো এদিকে আবার যাই, আবার দেখো মুক্ত শিকল যেটা, মুক্ত শিকল হাইড্রোকার্বন, এটার ভিতরে আবার একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত, অসম্পৃক্ত। ইংরেজিটাও যদি লিখে দিই, দেখো এটা হচ্ছে স্যাচুরেটেড মানে সম্পৃক্ত, আর এটা হচ্ছে আনস্যাচুরেটেড অসম্পৃক্ত। ওকে, এবার দেখো তাহলে আমি হচ্ছে হাইড্রোকার্বনের মেইন প্রকারভেদটা লিখে দিছি। দেখো হাইড্রোকার্বন অলরেডি দুই প্রকার, অ্যালিফেটিক, অ্যারোমেটিক। আবার অ্যালিফেটিকের ভিতরে এবার প্রকারভেদ আছে, এর আবার দুইটা প্রকার, বদ্ধ, মুক্ত। ওকে, আবার মুক্ত কয় প্রকার? দুই প্রকার, সম্পৃক্ত, অসম্পৃক্ত, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড। এবার আসি আমরা অ্যারোমেটিকের দিকে। অ্যারোমেটিকে নর্মালি তোমাদের হচ্ছে কয়েকটা শর্ত জানতে হবে, অ্যারোমেটিক হওয়ার শর্ত আমি আগে লিখে দিই, এরপর দেন তোমাকে আমি বোঝাচ্ছি। দেখো অ্যারোমেটিক হওয়ার মেইন প্রধান শর্ত হচ্ছে কি থাকতে হবে? চক্রাকার হতে হবে। কী হতে হবে? চক্রাকার হতে হবে। এরপর হচ্ছে সঞ্চারণশীল, সঞ্চারণশীল, সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে, পাই ইলেকট্রন থাকতে হবে। এরপর দেন হচ্ছে লাস্ট 4n+2 সংখ্যক কী থাকবে? পাই ইলেকট্রন থাকবে, যেখানে কি হবে না, n এর মান 0 হতে পারবে না, আর ভগ্নাংশ হতে পারবে না। আশা করি বুঝছো। কি বুঝছো দেখো, এখন আগে আলোচনা করি এটা নিয়ে। প্রথমত তোমার এই যে অ্যালিফেটিকে আসি, দেখো বদ্ধ শিকল, মুক্ত শিকল, ঠিক আছে। এখন বদ্ধ শিকলে তোমার কীরকম দেখো, একটা বদ্ধ শিকল আমি লিখি, যেমন হচ্ছে এই যে কার্বন, 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 এটা পুরোটা কি বদ্ধ না? দেখো কোনো কিন্তু খোলা আছে, মানে মুক্ত বলতে আমি কী বুঝি? খোলা। আর বদ্ধ মানে কি? আটকানো। ওই যে তোমরা পড়ছো না, এটা কী বলে ছোটোবেলায়, কাজী নজরুল ইসলামেরও থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। বদ্ধ মানে কি? কাজী নজরুল ইসলাম বুঝাতে চাইছে কি, যে ঘরটা বদ্ধ, তিনি বদ্ধ একটা ঘরের ভিতরে আছে, এরকম আর কি। এখানেও কি একটা ঘরের মতো না? দেখো ভিতরে কি বদ্ধ না পুরোটা? এটাই হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বা ক্লোজ চেইন। ওকে, আর ওপেন মানে কি? খোলা থাকবে, ও একদম খোলা, ঠিক আছে, ওপেন। এই যে কার্বন, 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 এভাবেও আমি এটাকে লিখতে পারি না? এখানেও 3টা কার্বন, এখানেও 3টা কার্বন, এখানে একটা একটা 2টা বন্ড, এখানে 3টা বন্ড আর কি, সমস্যা নেই, বুঝছো? এভাবে আমি এটাকে লিখতে পারি। এটা হচ্ছে ওপেন চেইন, এটা হচ্ছে কি ক্লোজ চেইন। ওকে, আশা করি বুঝছো ওপেন আর ক্লোজের ভিতরে পার্থক্যগুলো। এবার দেখো ওপেনের ভিতরে আবার কি সম্পৃক্ত, অসম্পৃক্ত, দুই প্রকার আছে, সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত কোনটা, অসম্পৃক্ত কোনটা? দেখো সম্পৃক্ত বুঝবার সবসময় তোমার সিঙ্গেল বন্ড থাকবে, বুঝছো? কি থাকবে? সিঙ্গেল বন্ড থাকলেই ওটাই হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। কি থাকবে? সম্পৃক্ত হাইড্রোকার্বনে অলওয়েজ সিঙ্গেল বন্ড থাকবে, মানে হচ্ছে এটাকে আমরা কি বলতে পারি? এটা একটা প্রথমত মুক্ত, এরপরে এটাকে সম্পৃক্ত বলতে পারি। কেন বলো তো? বিকজ এখানে এই যে দেখো সিঙ্গেল বন্ড আছে সবগুলো, একটা একটা বন্ধন আছে না, এই মাঝখানে এগুলোই হচ্ছে বন্ধন, বুঝছো? এগুলো কি আছে? একটা একটা আছে না, এই একটা থাকলে এটা হবে কি সম্পৃক্ত। আর অসম্পৃক্ত কয়টা থাকবে? 2টা থাকতে পারে বা 3টেও থাকতে পারে, ঠিক আছে, 2টা থাকতে পারে বা 3টা বন্ধন থাকবে। যেমন আমি একটা লিখলাম, ধরো এই যে ডাবল বন্ড সি, এটা দেখো এখানে একটা ডাবল বন্ড আছে না, তার মানে এটা কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আশা করি বুঝছো। সম্পৃক্ত হচ্ছে সিঙ্গেল বন্ড, অসম্পৃক্ত ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, এরকমও থাকতে পারে। দেখো এই যে এরকম থাকতে পারে না, ট্রিপল বন্ড আছে 3টা বন্ড, তাহলে এটাও কি হবে? অসম্পৃক্তই হবে। আশা করি হচ্ছে তুমি অ্যালিফেটিকের যেটা পুরোটাই বুঝছো। এবার আমরা অ্যারোমেটিকে যাব। আমি এর জন্য আগে বোর্ডটা মুছে দিই, তাহলে আমরা কিছুটা খালি জায়গা পাবো। দেখো এবার আসি আমরা হচ্ছে অ্যারোমেটিকে তোমার নর্মালি 3টা শর্ত যদি ফিল আপ করে একটা যৌগ, তখনই সে হচ্ছে অ্যারোমেটিক হবে। তো তোমার পরীক্ষায় বলতে পারে যে এই কোন যৌগটা হচ্ছে, ধরো 2টা যৌগ দিলেও বলবে যে এটা কোনটা অ্যারোমেটিক, এটা প্রুফ করো, ঠিক আছে, বা এমসিকিউতে এরকম আসতে পারে। এই জন্য আমি আগে দেখাবো যে 2টা যৌগ নিব, এই 2টার ভিতরে প্রমাণ করবো যে কোনটা অ্যারোমেটিক। ওকে, কোনটা অ্যারোমেটিক, আর অ্যারোমেটিক না হলে তো বোঝাই যায় ওটা অ্যালিফেটিক হবে। আচ্ছা প্রকার 2টা বুঝো, প্রকার কয়টা? 2টা। ধরো আমি বললাম যে তোমার হাতে হয় কলা আছে, না হয় কি আছে? আম আছে। এখন আম যদি না থাকে তাহলে কি কলাই তো থাকবে, বুঝো না? তাহলে অ্যারোমেটিক যদি না হয় তাহলে কী হবে? অ্যালিফেটিকই তো হবে ওইটা। এইটাই আমরা দেখবো। ওকে, 2টা যৌগ নিই, এর জন্য আগে আমি 2টা যৌগ নিই। দেখো এই যে 2টা যৌগ নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, 2টা যৌগ নিলাম। এরপর টেস্ট করবো আমরা কোনটা অ্যারোমেটিক, কোনটা অ্যালিফেটিক। দেখো 2টা নিলাম, 2 রকম একদম।
এখানে 2টা বন্ড দিলাম আর এখানে 3টা বন্ড দিলাম। ওকে, এখন অ্যারোমেটিক অ্যালিফেটিক বোঝার আগে তোমার এই যে বাড়তি যে বন্ডগুলো দিছি এখানে 2টা বন্ড সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে নর্মালি অধ্যায়ে আমরা বন্ড বা বন্ধন 2 প্রকার জানি। কয় প্রকার? 2 প্রকার। কি কি? একটা হচ্ছে সম্পৃক্ত না, একটা হচ্ছে পাই বন্ধন, একটা হচ্ছে সিগমা বন্ধন। কি কি? পাই বন্ধন, সিগমা বন্ধন। আমি লিখে দিই এখান দিয়া। বন্ধন আমরা কয় প্রকার জানি? বন্ধন 2 প্রকার। এই অধ্যায়ে কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে পাই বন্ধন, পাই, আর একটা হচ্ছে সিগমা। পাই তো তোমরা একদম ছোটোবেলা থেকে পড়ে আসতেছো। পাই মানে এই যে পায়ের মতোই, ঠিক আছে? এটা আমরা পাই দিয়ে সিম্বলাইজ করে। সিগমা মানে এরকম লিখতে হয়, সিগমা, ঠিক আছে? সিগমার চিহ্নটা এরকম প্রতীক। দেখো তাহলে বন্ধন কয় প্রকার? 2 প্রকার, পাই, সিগমা। এখন পাই সিগমা কেমনে বুঝবা? তোমার এটা বুঝাইতে হবে আগে। দেখো, এই জন্য আমরা দিকে আসি। পাই কি, সিগমা কি? একটা বন্ড, এই যে কার্বন কার্বন কি একটা বন্ড আছে, এই যে একটা কার্বন একটা কার্বন, এটা দুইটার মাঝখানে যদি একটা বন্ড থাকে এটা অলওয়েজ সিগমা। কি? সিগমা, ঠিক আছে? আমি চিহ্ন দিয়ে লিখি সিগমা। এটা অলওয়েজ কি হবে? সিগমা হবে। আর যদি কি থাকে, ধরো তোমার এরকম থাকলো, এখানেও অলওয়েজ একটা বন্ড কি থাকবে? সিগমা থাকবে, আর একটা বন্ড হচ্ছে পাই হবে। জিনিসটা আশা করি বুঝতেছো, বুঝছো? এখন আমি যদি ট্রিপল বন্ড লিখি, দেখো একটা হবে সিগমা আর এই দুটো হবে পাই, এই দুটো হবে পাই। এখন তুমি বুঝতেছো কি না? দেখো এই যে কি করতেছি আমি, একটা থাকলে অলওয়েজ আমি সিগমা লিখতেছি। দেখো এখানে একটারে সিগমা বানাই দিচ্ছি, একটা সিগমা বানাইছি, বাড়তি যেটা সেটা আমি পাইরে দিয়ে দিচ্ছি, বুঝছো? আমার কাছে 3টে বই আছে, একটা আমি আমার জন্য রাখছি, ঠিক আছে? একটা আমি আমার জন্য রাখছি, বাকি বাড়তি যদি 2টা থাকে একটা থাকে ওইটা তোমার দিয়ে দিলাম, আর যদি না থাকে তাহলে দিব না, সমস্যা নেই। এই যে দেখো এখানে একটা আছে, একটাই কি আছে? বন্ড আছে, তো আমি তোমার একটা বন্ড দিব না, তাহলে আমি সিগমা রেখে দিলাম। ওকে, এখন ধরো 2টা বন্ড আছে, একটা সিগমা মাস্ট আমি রাখবই আমার কাছে, আমি একটা বই রাখবই, একটা বন্ড রাখবই আমি সিগমা, আর একটা যেটা আছে ওইটা আমি তোমার দিয়ে দেবো, ধরো পাই বন্ডে দিয়ে দিলাম আর কি, এরকম আর কি জিনিসটা। ওকে, এরপরে এখানেও সেম, একটা বন্ড অলওয়েজ সিগমা, বাড়তি যে 2টা থাকবে এটা পাই, বুঝছো কি না? তাহলে মনে রাখবা যে একটা যদি থাকে ওইটা অলওয়েজ সিগমা, আর একের বেশি যেগুলোই থাকবে ওইগুলো কি? পাই বন্ড। এইটুকু জানলেই তুমি হচ্ছে এটা পারবা। এগুলো এই সিগমা পাই নিয়ে আমরা পরবর্তীতে হচ্ছে বিশদ আলোচনা করবো, যখন তুমি হচ্ছে পড়বা, এই ব্রোমিন টেস্ট, বেয়ার টেস্ট, এগুলো যখন পড়বা তখন হচ্ছে এটা আরও আলোচনা করবো আমরা বিশদভাবে। ওকে, এখন দেখো তাহলে এই যোগটা তোমার আমি একটু ভেঙে দেখাই। এই যোগটা মূলত এরকম, আমরা এরকম লিখি আর কি, ঠিক আছে? এই যোগটা মূলত এইরকম, এটা পুরোটাই এরকম, আর এখানে একটা বন্ড আছে, এখানে একটা বন্ড আছে। ওকে, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, 2টা বন্ড, বুঝছো কি না? এই যোগটা মূলত এরকম, মানে প্রতিটা কোণায় একটা কার্বন আছে, প্রতিটা কোণায় কি আছে? একটা কার্বন আছে। আবার হাইড্রোজেনও কিন্তু আছে, এখানে 2টা হাইড্রোজেন আছে কার্বনের হাত মেলানোর জন্য। তোমরা কি জানো কার্বনের যোজনী কত? এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি আমাদের লাগবে হচ্ছে কার্বনের যোজনী। এখন থেকে আমি বলে রাখি, পরবর্তী ক্লাসে আলোচনা করবো। কার্বনের যোজনী অলওয়েজ 4 মনে রাখবা। যোজনী কত? যোজনী মানে 4, মানে তা কার্বনের শেষ কক্ষপথে উত্তেজিত অবস্থায় কি থাকে? 4টা বিজোড় ইলেকট্রন থাকে, এই জন্য তার যোজনী হচ্ছে 4। ওকে, এটা দেখাবো আমি। তাহলে এই যে কার্বনের যোজনী অনুযায়ী হচ্ছে তোমার কি হবে? আমরা এগুলো বসাই নর্মালি, ঠিক আছে? তাহলে এই যোগটা মূলত এরকম। তাহলে দেখো এই যে এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, এগুলো কি সিগমা বন্ড না? দেখো একটা বন্ড থাকলে ওইটা সিগমা, আমি বলছি না? তার মানে কি এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, বাড়তি এখানে একটা আছে, এখানে একটা আছে, এগুলো কি? পাই বন্ড। এগুলো কি? পাই বন্ড। ওকে, তাহলে এই দুটো হচ্ছে পাই বন্ড আর বাকিগুলো সব সিগমা। তাহলে কয়টা পাই বন্ড আছে এখানে? 2টা। তাহলে এই যোগের ক্ষেত্রে বলো তো কয়টা আছে? দেখো কয়টা আছে পাই বন্ড? 1টা 2টা 3টা, 3টা পাই বন্ড আছে এখানে। ওকে, তাহলে এখানে 2টা, এখানে 3টা আছে। দেখো বুঝছো কিনা? আশা করি বুঝছো পাই সিগমা। এবার দেখো আরেকটা জিনিস তোমার জানতে হবে এখানে, যে একটা পাই বন্ড ভাঙলে কয়টা পাই বন্ড? এই যে একটা পাই বন্ড নর্মালি কি? পাই বন্ড যেটা আমি একটু লিখে দিই, যে পাই বন্ড মনে রাখবা যে পাই বন্ড অলওয়েজ উইক। এটা কি? উইক মানে দুর্বল, মানে কি? দুর্বল। আর সিগমা বন্ড যেটা, সিগমা বন্ড এটা হচ্ছে অলওয়েজ কি? স্ট্রং। এটা কি? স্ট্রং মানে সবল বলতে পারি, বা শক্তিশালী, ঠিক আছে? সবল বা শক্তিশালী। তাহলে পাই বন্ড কি? দুর্বল, সিগমা বন্ড স্ট্রং। পাই বন্ড কি হয়? ভাঙে। পাই বন্ড ভাঙে, চাপ তুমি যদি দাও তখন তাপ দিলে দেখবে একটু পরে পাই বন্ড ভেঙে গেছে, একদম নর্মাল বন্ড এটা। আর সিগমা বন্ড দেখবা অনেক তাপ দিলেও সহজে ভাঙা যাচ্ছে না, এটা কি?
স্ট্রং। তাহলে আমরা পাই বন্ডে এখানে ভাঙবো, বুঝছো? এখানে আমরা পাই বন্ডে ভাঙবো। এখন পাই বন্ডে কেমনে ভাঙবো দেখো। পাই বন্ডে একটা পাই বন্ড যখন ভাঙবা তুমি তখন মনে রাখবা একটা এটা কি পাই বন্ড, এটা হচ্ছে পাই বন্ড একটা, এই যে একটা বন্ড, এই বন্ডটারে ভাঙলে তুমি দুইটা হাত পাবা। কয়টা হাত? দুইটা হাত পাবা। হাত মানে বন্ধন, ঠিক আছে? হাত মানে বন্ধন, মানে একটা বন্ধন ভাঙলে দুইটা বন্ধন পাবা তুমি, বুঝছো? একটা পাই বন্ড ভাঙলে কী পাবা? দুইটা হাত পাবা বা বন্ধন পাবা, বুঝছো? এটা মনে রাখবা, এটা আমাদের কাজে লাগবে। এবার দেখো, তাহলে আমরা এবার এদিকে চলে আসি। আমাদের মেইন টপিক কী ছিল? যে দুইটা যৌগ নিলাম আমি, এখানে একটা এখানে একটা। এই জৈব যৌগ দুইটার হচ্ছে মেইনলি আমরা প্রমাণ করবো যে কোনটা অ্যারোমেটিক কোনটা অ্যালিফেটিক। অ্যারোমেটিক না হলে তো এটা অ্যালিফেটিক হবে, ওকে? এটাই আমরা প্রমাণ করব। দেখো প্রথমে আগে এই যে শর্ত তিনটে ফিল আপ করতে হবে। আগে দেখো চক্রাকার কিনা। হ্যাঁ, এটাও চক্রাকার। চক্রাকার মানে এই যে চক্রের মতো না? এটাও চক্রের মতো, এটাও চক্রের মতো। হ্যাঁ, তাহলে এই টেস্টে প্রথম টেস্টে দুইটাই উত্তীর্ণ, ওকে? আমরা তিনটা টেস্ট করব। যে তিনটা টেস্টে পাস হবে সেই আমাদের অ্যারোমেটিক হয়ে যাবে, আর যে হবে না সে অ্যালিফেটিক হবে, ওকে? এবার দেখো সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। এখন পাই ইলেকট্রন থাকতে হবে কেমনে বুঝবা তুমি যে এটার ভিতরে পাই ইলেকট্রন আছে নাকি এটার ভিতরে পাই ইলেকট্রন আছে? এটা বোঝার টেকনিক হচ্ছে তোমার যখন পাই বন্ড থাকবে, এই যে এখানে পাই বন্ড আছে, পাই বন্ড আছে, পাই বন্ড পাই বন্ড পাই বন্ড, পাই বন্ড থাকলে পাই ইলেকট্রন থাকবে, বুঝছো? বন্ধনে ইলেকট্রন থাকে। পাই বন্ড থাকলে কি থাকবে? পাই ইলেকট্রন থাকবে, বুঝছো? দেখো এটাতে পাই বন্ড আছে না? দুইটা পাই বন্ড, এটাতে তিনটা পাই বন্ড আছে। তার মানে কি পাই বন্ধন থাকলেই কি এখানে পাই ইলেকট্রনও আছে, সঞ্চারণশীল, ঠিক আছে? আচ্ছা, তাহলে পাই ইলেকট্রন আছে, বুঝলাম। এবার আসি 4n+2 সংখ্যক, এই যে লাস্ট শর্তটা, 4n+ কি 2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে, যেখানে n 0 হতে পারবে না এবং n কি হতে পারবে না? ভগ্নাংশ। ধরো 2/3 আসলো n এর মান, হবে? হবে না। ধরো n এর মান 0 আসলো, হবে? হবে না, বুঝছো? n এর মান 0 আসতে পারবে না, কোনো ভগ্নাংশ আসতে পারবে না, বুঝছো? এবার আসি, তাহলে এই দুইটার ক্ষেত্রে আমি হিসাব করি। প্রথমে সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে, হ্যাঁ এটাতেও আছে। দেখো পাই বন্ড আছে মানে পাই ইলেকট্রন আছে, এটাতেও আছে, হ্যাঁ পাই বন্ড আছে, তিনটা পাই বন্ড মানে কি আছে? একটা থাকলেই হয়েছে, পাই ইলেকট্রন আর থাকবে, বুঝছো? তাহলে এটাতেও আছে, এটাতেও আছে। এবার লাস্ট শর্ত দেখি, 4n+2 এটার ক্ষেত্রে, আগে এটার ক্ষেত্রে করি। দেখো 4n+2, এখানে 4n+2 সমান কত হবে এটা আগে জানতে হবে। এই জন্য তোমার আমি একটু আগে পড়াইছি যে একটা পাই বন্ড ভাঙলে কয়টা হাত বের হয়? দুইটা হাত, বুঝছো? এখানে পাই বন্ডগুলোরে আমরা ভাঙবো। এখানে কয়টা পাই বন্ড? দুইটা পাই বন্ড না? একটা, দুইটা। এই দুইটারে ভাঙলে কয়টা হাত বের হবে বলো? একটা ভাঙলে যদি দুইটা বের হয়, দুইটা ভাঙলে কয়টা বের হবে? চারটা বের হবে। তাহলে 4n+2 = এখানে কত হবে? 4 হবে, বুঝছো? এবার এখান থেকে জাস্ট তুমি n এর মানটা বের করে ফেলবা। দেখো 4n = কত হবে? 2 এটা এদিকে গেলে মাইনাস হবে, মানে 2 হবে, বা 4n = 2, তাহলে n = কত? n = 2/4। 2/4 কাটাকাটি করলে কত হয়? 1/2, মানে হাফ হয়। এখন দেখো এটা কি ভগ্নাংশ আসছে? ভগ্নাংশ আসছে না? এই যে দেখো ভগ্নাংশ আসছে কি না? তাহলে এটা কি তোমার হচ্ছে কি অ্যারোমেটিক হবে? আমরা তো বলছি যে এত সংখ্যক ইলেকট্রন থাকবে যেখানে n এর মান কি হবে না? 0 হবে না, ভগ্নাংশ হবে না। এখানে n এর মান 0 হয়নি, ঠিক আছে, বাট ভগ্নাংশ চলে আসছে না, তার মানে এটা কি হবে না? এটা অ্যারোমেটিক হবে না। 3 নাম্বার শর্তটা ফিল আপ করে নাই, প্রথম দুইটা ফিল আপ করছে, বাট 3 নাম্বার করে নাই। 3 নাম্বার না করলে কি হবে? হবে না, মানে তিনোটাই ফিল আপ করতে হবে, নাহলে সে অ্যারোমেটিক হবে না। তার মানে সে কি অ্যালিফেটিক, সে কি অ্যালিফেটিক, বুঝছো? এবার আসি এটার ক্ষেত্রে। এটা প্রথম দুইটা হচ্ছে ইয়ে তো মানছে, প্রথম দুইটা নিয়ম মানছে। এরপর লাস্টেরটা এখানে 4n+2 = কত হবে? দেখো কত হবে, আশা করি তো তোমরা এবার বলতে পারবা। দেখো হিসাব করো, আমি আগে কি এটার ক্ষেত্রে যেমন হিসাব করছি এখানেও সেম, মানে বাড়তি কিছু না। এখানে দুইটা পাই বন্ড ছিল, একটা ভাঙলে দুইটা বের হয়, দুইটা ভাঙলে চারটা বের হবে, এই জন্য 4 লিখছি। এখানে কয়টা পাই বন্ড? একটা, দুইটা, তিনটা পাই বন্ড না? তাহলে তিনটা, একটা ভাঙলে দুইটা, তিনটা ভাঙলে কয়টা? 3 × 2 = 6টা। তাহলে কি হবে? এখানে 4n+2 = 6 হবে। তাহলে এখানে 4n = কত হবে? এই দুইটা এখানে বিয়োগ হয়ে যাবে, 4 হবে। তাহলে n = কত? 1 আসে না? দেখো n = কত? 1 আসে। তাহলে n = যদি 1 আসে, এখানে কি এটা 0 আসছে? আসে নাই। ভগ্নাংশ আসছে? আসে নাই। তাহলে কি হবে? তিনটে শর্ত ফিল আপ করছে না? এই শর্তটাও ফিল আপ করছে কি না? এ প্রথম দুইটা করছে, বাট লাস্টেরটা করে নাই, বাট এই তিনোটাই করছে। তার মানে এটা আমরা বলতে পারি যে এটা কি? এটা একটা অ্যারোমেটিক যৌগ। কি এটা হচ্ছে কি? অ্যারোমেটিক। এটা অ্যারোমেটিক হবে কেন? কারণ হচ্ছে এই যে তিনোটা শর্ত ফিল আপ করছে, এটা করে না, এটা তাহলে কি হবে? অ্যালিফেটিক হবে, অ্যালিফেটিক। নর্মালি এটার নাম আমরা জানি হচ্ছে বেনজিন, বুঝছো? এটা একটা
অ্যারোমেটিক যৌগই বেনজিন, এটাই আমরা হচ্ছে 3টে শর্ত দিয়ে প্রুফ করছি যে এটা অ্যারোমেটিক হয়েছে কেমনে। এই 3টে শর্ত ফিল আপ করেই সে অ্যারোমেটিক হয়েছে, এ পারে নাই এই জন্যই অ্যালিফেটিক হয়ে গেছে, বুঝছো? তাহলে আমরা কি কি দেখলাম দেখো, কি কি পড়লাম আজকে, আশা করি এটা তো বুঝছো। আমরা পড়লাম হচ্ছে প্রথমে জীবাশ্ম নিয়ে, মানে কয়েকটা জীবাশ্ম নিয়ে পড়লাম, যে প্রাকৃতিক গ্যাস, এরপরে কি কয়লা, এরপর পেট্রোলিয়ামে কী কী পড়তে হবে দেখাই দিলাম। এরপরে পড়লাম হচ্ছে আমরা জৈব যৌগ কাকে বলে বা হাইড্রোকার্বন কাকে বলে, মানে চ্যাপ্টারটা তো আসলে জৈব যৌগ নামে পরিচিত, এটা কাকে বলে এটা পড়লাম। এরপরে কয়েকটা জৈব যৌগ দেখলাম যে হাইড্রোজেন থাকতে হবে কি না, জৈব যৌগে ম্যান্ডেটরি না ওইটা, কার্বন থাকতে হবে, আবার কার্বন থাকলেও অনেকগুলো কি হবে না, অনেকগুলো যৌগ জৈব যৌগ হবে না, দেখা দিলাম কার্বন অক্সাইড, কার্বন মনোক্সাইড এগুলো। এরপরে লাস্টে পড়লাম হচ্ছে হাইড্রোকার্বনের প্রকারভেদ, যে অ্যারোমেটিক, অ্যালিফেটিক, এরপরে বদ্ধ, মুক্ত, সম্পৃক্ত, অসম্পৃক্ত, এগুলো পড়লাম, অ্যারোমেটিকের শর্তগুলো পড়লাম। এগুলাই হচ্ছে মূলত এখানে মানে আজকের ক্লাসে এগুলাই ছিল, বুঝছো? মেইনলি এগুলো যদি তুমি জানো, আজকে কিন্তু অনেক বেসিক পড়াই ফেললাম। এরপরে হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে নামকরণ দিয়ে শুরু করব। এগুলো জানলে তুমি নামকরণও অনেকটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের মেইন হচ্ছে নামকরণ, বুঝছো? এই একটা জিনিস হচ্ছে, দেখো তুমি একটা শব্দ আমার, এটা কখন লিখতে পারবা বলো তো? যখন স্বর, স্বরেয়া এগুলো পারবা, মানে বর্ণগুলো পারবা, স্বর, স্বরেয়া, ক খ যেই বর্ণগুলো সেগুলো পারবা, তখন একটা তুমি কি লিখতে পারবা, শব্দ লিখতে পারবা। একইভাবে জৈব যৌগ যখন তুমি নাম পারবা, তখন একটা জৈব যৌগ তুমি লিখতে পারবা। এখন তুমি নামই জানো না, আমি এখন এটা লিখলাম যে C2H5, এটার নাম কি এটা জানোই না, এটা দিয়ে তুমি বিক্রিয়া কেমনে করাইবা বলো? আগে পরিচয় জানতে হয়, যে কোনো জিনিসে কী জানতে হয়, আগে ইন্ট্রোডাকশন, পরিচয় জানতে হয়। পরিচয় জানলে তারপরে তুমি এটা দিয়ে কাজ করবা। এটা জানোই না, তুমি কি কাজ করতে পারবা না। তাহলে আগে আমরা পরিচয় জানবো, ঠিক আছে? কালকে থেকে ইনশাল্লাহ আমরা নামকরণ শুরু করবো। নেক্সট ক্লাস আমরা যেটা, ওইটা লেকচার 2 থেকে, আজকে তো এটা ছিল আমাদের লেকচার 1, ঠিক আছে? লেকচার কি ছিল? 1 ছিল। নেক্সট লেকচার 2 থেকে আমরা হচ্ছে নামকরণ স্টার্ট করে দেবো। নামকরণ আশা করি 1 বা 2 লেকচার আমরা শেষ হয়ে যাবে। নামকরণ শেষ হলে ইনশাল্লাহ আমরা কী করবো, এরপর বিক্রিয়ার রাত আস্তে আস্তে প্রবেশ করবো, ব্রোমিন টেস্ট, বিয়ার টেস্ট দিয়ে। ওকে, তাহলে আশা করি আজকের ক্লাসে তোমরা হচ্ছে সবগুলো বুঝছো, আর যেগুলো হচ্ছে করাইলাম একটু দেখবা, তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাস আরও ভালো লাগবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে দাওয়াত রইল সকলের কাছে। সকলকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।